প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লেসন শুরু করার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিট ট্রান্সফার। যদিও হিট ট্রান্সফার অনেক ভাস্ট একটি ফিল্ড, যা নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ হয়ে থাকে, তবে আমরা শুধুমাত্র বেসিক হিট ট্রান্সফার সম্বন্ধে জানব, এর অ্যাপ্লিকেশন এবং আমাদের সাথে অর্থাৎ আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড কিছু বিষয় শিখব। হিট ট্রান্সফার শুরু করার আগে আমাদের দুটি বিষয়ের ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা দরকার। এই দুটি টপিক নিয়ে সবসময়ই কনফিউশন কাজ করে। এর মধ্যে একটি হচ্ছে টেম্পারেচার এবং অন্যটি হচ্ছে হিট। খুব সাধারণভাবে এই দুটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আমরা পাশের ফিগারটি খেয়াল করব। এখানে দেখা যাচ্ছে কেউ একজন রান্না করছেন। ফর এক্সাম্পল, তিনি হয়তো পানি গরম করছেন, অর্থাৎ ওয়াটার হিট করছেন। তো প্রথমে সে যখন পানি গরম করা শুরু করলো, তখন পানি নিশ্চয়ই গরম ছিল না, পানি স্বাভাবিক অবস্থায় ছিল, অর্থাৎ নর্মাল কন্ডিশনে ছিল, এরপর গরম হলো। তাহলে প্রথমে যখন পানি স্বাভাবিক অবস্থায় ছিল, তখন আমরা ধরে নিলাম পানির ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ পানি নর্মাল টেম্পারেচারে ছিল, রুম টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর পানি গরম হয়ে গেল। গরম হওয়ার পরে আমরা দেখলাম পানির টেম্পারেচার হয়ে গেছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমরা কি ইন্ডিকেট করছি? 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমরা ইন্ডিকেট করছি যে পানি খুব বেশি গরম না। 90 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমরা ইন্ডিকেট করছি পানি অনেক বেশি গরম। তার মানে পানি কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, এই ব্যাপারটি ইন্ডিকেট করার জন্যে যে টার্মটি ব্যবহার করা হয় তা হচ্ছে টেম্পারেচার। যেমন আমরা বলে থাকি এখন পানির টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, গরম হওয়ার পরে পানির টেম্পারেচার হয়ে গেছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ টেম্পারেচার দিয়ে শুধুমাত্র ইন্ডিকেট করা হয় কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা। এখানেও যদি বলা হতো -5 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা। অর্থাৎ গরম বা ঠান্ডা কি পরিমাণ, এর অবস্থাটা কি, আসলেই কি গরম বা খুব বেশি গরম, কতটুকু গরম, এই সমস্ত বিশেষণ যোগ না করে সরাসরি ভ্যালুর মাধ্যমে বোঝানোর জন্য টেম্পারেচার শব্দটি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ টেম্পারেচার দিয়ে আমরা বুঝতে পারি অবস্থাটা কি, গরম অথবা ঠান্ডা। অর্থাৎ হটনেস এবং কোল্ডনেস ইন্ডিকেট করার জন্য টেম্পারেচার ব্যবহার করা হয়। কিন্তু এই পানি গরম করার সময় সূক্ষ্মভাবে একটি কাজ কিন্তু হয়ে গেছে। আমরা পানি গরম করার জন্যে চুলোতে পানির পাত্রটিকে বসিয়ে দিয়েছি, কিন্তু পানির নিচে আগুন ছিল এবং সে আগুন কিন্তু পানিকে স্পর্শ করেনি। পানিকে স্পর্শ করা ছাড়াই পানি কিন্তু গরম হয়ে গেছে। অর্থাৎ এখানে কি ঘটল? প্রথমে পানি সাধারণ পানি হিসেবেই ছিল, যেটা স্বাভাবিক তাপমাত্রায় ছিল, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা আগুনের উপরে পানিকে বসিয়ে দিলাম এবং এই আগুন থেকে অদৃশ্য এক ধরনের শক্তি গিয়ে পানির মধ্যে প্রবেশ করলো এবং এই অদৃশ্য শক্তি পানির মধ্যে প্রবেশ করার মাধ্যমেই আস্তে আস্তে পানি গরম হতে লাগলো এবং আমরা এক সময় বললাম যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, অর্থাৎ পানি অনেক গরম হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি আমরা কি করলাম? এই আগুনকে কিন্তু পানির সাথে স্পর্শ করাইনি, বাট এই আগুনের মধ্যে যে অদৃশ্য শক্তি ছিল, যে এনার্জি ছিল, সে এনার্জি কিন্তু পানির মধ্যে চলে গিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে। যে অদৃশ্য শক্তি, যা আমরা দেখতে পেলাম না, যে অদৃশ্য শক্তি পানির মধ্যে ঢুকে যাওয়ার কারণে, অর্থাৎ পানির মধ্যে অবস্থান করার কারণে পানির ঠান্ডা থেকে গরম হয়ে যায়, সে অদৃশ্য শক্তিকে বলা হয় হিট। অর্থাৎ হিট হচ্ছে এক ধরনের এনার্জি, থার্মাল এনার্জি বলে থাকে। এই এনার্জি যদি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করে তাহলে সেটা গরম হতে থাকে। কোনো বস্তু থেকে যদি এনার্জি বের হয়ে যায় তাহলে সেটা ঠান্ডা হতে থাকে। ফর এক্সাম্পল, এই পানি, স্বাভাবিক পানি যদি থেকে থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই পানির মধ্য থেকে আমরা যদি ওই অদৃশ্য শক্তি অর্থাৎ ওই হিটকে বের করে নিতে পারি, তাহলে আস্তে আস্তে পানি আরও ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ 5 ডিগ্রি, 0 ডিগ্রি বা আরও কম হয়ে যেতে পারে, -10 ডিগ্রি। তার মানে হিট হচ্ছে এক ধরনের এনার্জি, যে এনার্জি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করলে তার টেম্পারেচার বেড়ে যায়, অর্থাৎ সেটা গরম হতে থাকে। কোনো বস্তু থেকে বের হয়ে গেলে তার টেম্পারেচার কমে যায়, অর্থাৎ সেটা ঠান্ডা হয়ে থাকে। তাহলে আমরা দুটি বিষয় জানতে পারলাম। প্রথম কথা হচ্ছে টেম্পারেচার দিয়ে আমরা শুধু বুঝতে পারি যে ঠান্ডা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। আর হিট হচ্ছে এক ধরনের এনার্জি বা শক্তি, যে এনার্জি কোনো বস্তুর মধ্যে ইন করলে
প্রবেশ করলে টেম্পারেচারের পরিবর্তন হয়। অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তন ঘটানোর জন্যে হিটকে প্রবেশ করতে হয় অথবা হিট বের হয়ে যেতে হয়। যেমন আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি 90 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে উত্তীর্ণ হতে, অর্থাৎ এই পরিমাণ গরম হতে কতটুকু হিটের প্রয়োজন হয়েছিল। এগুলো আমরা ফিজিক্সেই ক্যালকুলেশন করে এসেছি। আমরা জানি টোটাল কতটুকু অ্যামাউন্ট অফ হিট, অর্থাৎ কতটুকু অ্যামাউন্ট অফ অদৃশ্য শক্তি এর মধ্যে ঢুকতে হবে, সেটার পরিমাণ হচ্ছে কতটুকু পানি ছিল সেই পানির ওজন মাস, তার সাথে পানির স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ। 1 কেজি পানির তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলে আপেক্ষিক তাপ। আমরা এই নিয়ে বিশেষ আলোচনা করব না। অর্থাৎ কতটুকু পানির পরিমাণ, তাপেক্ষিক তাপ এবং পানির তাপমাত্রার পার্থক্য অর্থাৎ 90 - 30। এটা করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কত পরিমাণ অদৃশ্য শক্তি এই পানির মধ্যে ঢুকলে সে পানির টেম্পারেচার 30 থেকে 90-তে হয়ে যাবে, অর্থাৎ 30 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম হয়ে যাবে। এই বিষয়টি আমরা ফিজিক্স থেকেই জানি। তাহলে আমরা এখন কনক্লুশন ড্র করতে পারি, টেম্পারেচার হচ্ছে যে কোনো বস্তু, নট ওয়াটার, যে কোনো বস্তু, আমাদের শরীর হতে পারে বা যে কোনো অবজেক্ট হতে পারে, লোহা হতে পারে, যে কোনো বস্তু, এই পৃথিবীর যে কোনো বস্তুর কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, অর্থাৎ হটনেস বা কোল্ডনেস কী পরিমাণ, সেটা ইন্ডিকেট করার জন্যে টেম্পারেচার ব্যবহার করা হয়। হিট হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি যা কোনো বস্তুর মধ্যে প্রবেশ করলে তার টেম্পারেচার বাড়িয়ে দেয় এবং কোনো বস্তু থেকে বের হয়ে গেলে তার টেম্পারেচার কমিয়ে দেয়। তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে টেম্পারেচার হচ্ছে কন্ডিশন অফ হিট, অর্থাৎ কোল্ডনেস অর হটনেস ইন্ডিকেট করে, এবং হিট হচ্ছে এনার্জি যা আমরা দেখতে পাই না এবং এটা ট্রান্সফার হয়, বস্তুর মধ্যে ঢুকে বস্তু থেকে বের হয়ে যায়। যেমন আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যা রয়েছে, আমাদের শরীরে যদি কোনো কারণে অতিরিক্ত হিট তৈরি হতে থাকে তখন আমরা জ্বর অনুভব করি, অর্থাৎ শরীরে গরম অনুভব করি এবং থার্মোমিটার দিয়ে কতটুকু গরম হয়েছে সেটা মেজার করে দেখি। ফর এক্সাম্পল 103 ডিগ্রি ফারেনহাইট। এনিওয়ে, তাহলে আমরা টেম্পারেচার এবং হিটের বিষয়টি মোটামুটি ক্লিয়ার হলাম যে টেম্পারেচার হচ্ছে কী পরিমাণ গরম বা ঠান্ডা তা বোঝানোর জন্য একটা ইন্ডিকেশন, এবং হিট হচ্ছে এনার্জি, অর্থাৎ যা শুধুমাত্র ইন এবং আউটের মাধ্যমেই টেম্পারেচারের পরিবর্তন হয়, হয় বাড়ে অথবা কমে। একটি বিষয় ইন ডেপথ আমাদের জানা দরকার, মলিকুলের কন্ডিশন কি হয় যখন হিট ট্রান্সফার হয়। এনিওয়ে, আমরা জানি যে কোনো বস্তুই মলিকুল দিয়ে তৈরি। মলিকুলকেও ব্রেক করা যায়, অ্যাটম পাওয়া যায়, এবং অ্যাটমকেও ব্রেক করা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। এনিওয়ে, সবচেয়ে স্মলেস্ট ইউনিট হলো কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে মলিকুল, অর্থাৎ মলিকুল দিয়ে তার ক্যারেক্টারিস্টিক্স ঠিক থাকে। অ্যাটম পর্যায়ে গেলে ওই বস্তুটির ক্যারেক্টারিস্টিক্স ঠিক থাকে না। এনিওয়ে, আমরা যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ফর এক্সাম্পল কোনো লৌহদণ্ড, অর্থাৎ কোনো আয়রন বার যেটা টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অন্য একটি আয়রন বার যেটা টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কিভাবে বুঝতে পারি? নিশ্চয়ই আমরা হাত দিয়ে স্পর্শ করলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের লৌহদণ্ডটি খুব একটি গরম অনুভূত হবে না, কিন্তু 90 ডিগ্রি সেন্টিগ্রেডের লৌহদণ্ডটি হাত দিয়ে হয়তো আমরা ধরতেই পারবো না, অনেক বেশি গরম অনুভূত হবে। একথা ঠিক, আমরা স্পর্শ করলে বুঝতে পারি কন্ডিশন, বা থার্মোমিটার দিয়ে মেজার করলেও আমরা বুঝতে পারি কন্ডিশন, কিন্তু মলিকুল লেভেলে কি হয়? 30 ডিগ্রি সেন্টিগ্রেডের লৌহদণ্ডের মলিকুলগুলো কী অবস্থায় থাকে আর 90 ডিগ্রি সেন্টিগ্রেডের লৌহদণ্ডের মলিকুলগুলো কী অবস্থায় থাকে? অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে প্রত্যেকটা বস্তুরই, অর্থাৎ প্রত্যেকটি সাবস্টেন্সের ভেতরের মলিকুলগুলো কিন্তু স্থির নেই, এগুলো নিজ জায়গা থেকে নড়াচড়া করছে, ভাইব্রেশন করছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এর লৌহদণ্ডের মলিকুলগুলো নিজ জায়গা থেকে ভাইব্রেশন করছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মলিকুলের যে পরিমাণ ভাইব্রেশন, অর্থাৎ যে পরিমাণ কাইনেটিক এনার্জি এর মধ্যে আছে নড়াচড়া, যখন 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন এই কাইনেটিক এনার্জির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ আগের চেয়ে অনেক বেশি দুলতে থাকে, নিজের জায়গা থেকে অনেক বেশি দুলতে থাকে। যদিও টেম্পারেচার দিয়ে আমরা শুধুমাত্র ইন্ডিকেট করি কী পরিমাণ গরম বা কী পরিমাণ ঠান্ডা, আসলে টেম্পারেচার হচ্ছে এই যে মলিকুলগুলো নড়াচড়া করছে, মলিকুলের যে কাইনেটিক এনার্জি, এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ যখন কম টেম্পারেচার থাকে তখন তার মলিকুলগুলো খুব আস্তে আস্তে ভাইব্রেট করতে থাকে বা নড়তে চড়তে থাকে, আর যখন বেশি টেম্পারেচার থাকে তখন ওই সাবস্টেন্সের মলিকুলগুলো অনেক বেশি পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে নড়াচড়া করতে থাকে।
যেমন এর একটা সাধারণ উদাহরণ আমরা দিতে পারি। আমরা যখন শীতের দিনে দু হাতকে ঘষি, দু হাত ঘষলে আসলে কি হয়? হাতের তালুর যে মলিকুলগুলো ছিল সেই মলিকুলগুলো প্রথমে তো যখন দু হাত ঘষা হলো না সে অবস্থায় ঠান্ডাই ছিল, যখন দু হাত ঘষি তখন গরম হয়ে যায়। কেন গরম হয়? কারণ হচ্ছে দু হাত ঘষার কারণে এই মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি আমরা বাড়িয়ে দিই। কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় সে বেশি স্পিডে ভাইব্রেট করতে থাকে, নড়াচড়া করতে থাকে, অর্থাৎ তার টেম্পারেচার বেড়ে যায়। তার মানে বেশি টেম্পারেচার মানে হচ্ছে মলিকুলগুলো খুব বেশি কাইনেটিক এনার্জিতে থাকে, অর্থাৎ বেশি পরিমাণ নড়াচড়া করতে থাকে, এবং কম টেম্পারেচারের মানে হচ্ছে কম পরিমাণ কাইনেটিক এনার্জি, অর্থাৎ অল্প নড়াচড়া। এখন কথা হচ্ছে আমরা যে হিটের কথা বলছি সে হিট কিন্তু ট্রান্সফারেবল। আমরা প্রথমেই দেখেছি, আমাদের প্রথম উদাহরণেই দেখেছি যে এখানে আগুনের মধ্যে যে হিট ছিল সে হিট কিন্তু ট্রান্সফার হয়ে পানির মধ্যে চলে গেছে। এছাড়াও অনেক বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের রয়েছে। যেমন ফ্রিজ থেকে যদি আমরা একটা সোডা ক্যান অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে রেখে দিই, তাহলে এই কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু ঠান্ডা থাকবে না, আস্তে আস্তে গরম হয়ে যাবে। আবার গরম কফি বাইরে বের করে রেখে দিলাম, এই গরম কফিও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ গরম কফির ভেতরে যে হিট ছিল সেগুলো বের হয়ে যাবে, গরম কফি ঠান্ডা হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কম হিট ছিল, বাহির থেকে হিট কোল্ড ড্রিঙ্কসের ভেতরে আসবে, কোল্ড ড্রিঙ্কস আস্তে আস্তে গরম হয়ে যাবে। কিন্তু থার্মোফ্লাক্সের ভেতরে যদি গরম চা বা কফি রেখে দেই তা কিন্তু ঠিকই গরম থাকে, যদিও এখানে গরম আস্তে আস্তে কমতে থাকে, বাট কমার রেটটা খুবই স্লো। আবার ইলেকট্রিক কেটলি বা ওয়াটার হিটার, এর মধ্যে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই করি এবং সেখানে হিট তৈরি হয় ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কারণে, এবং পানি গরম হয়ে যায়। আবার ছাদের নিচে যে ফ্ল্যাট থাকে, যে রুমটি থাকে, সূর্যের আলো ছাদের মধ্যে এসে পড়ে এবং সেই গরম কিন্তু আমরা রুমের মধ্যে বসেও পেয়ে থাকি, কেননা সে গরম কিন্তু ট্রান্সফার হচ্ছে। অথবা কুকিংয়ের সময় হিট কিন্তু ট্রান্সফার হয়ে ওয়াটার বা খাদ্যদ্রব্যের মধ্যে চলে আসে, অর্থাৎ হিট ট্রান্সফারেবল। হিট এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার হয়। যেমন উদাহরণ আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে দেখলাম, হট কফির ক্ষেত্রে দেখলাম, বা বাসাবাড়ির ছাদের ক্ষেত্রে দেখলাম, বা ওয়াটার হিটারের ক্ষেত্রে, সব কিছুতেই হিট ট্রান্সফার হয়। এছাড়াও আমরা সাধারণত যখন বসে থাকি গরম অনুভূত হলে আমরা ফ্যান চালিয়ে দিই, ফ্যানের বাতাস এসে আমাদের শরীরকে ঠান্ডা করে এবং আমরা ভালো অনুভব করি। তার মানে হিট ট্রান্সফার হচ্ছে। এখন এই হিট ট্রান্সফার কিন্তু বিভিন্ন ওয়েতে হয়ে থাকে। তো অ্যানালাইসিস করে 3টি ওয়ে পাওয়া গেছে। এই হিট ট্রান্সফার হওয়ার 3টি ওয়ে আছে, 3টি ওয়েতে হিট ট্রান্সফার হচ্ছে। যেমন আগুন থেকে সরাসরি পানির মধ্যে হিট ট্রান্সফার হলো, এ ধরনের হিট ট্রান্সফারের মেকানিজম নিশ্চয়ই এই বোতলের মধ্যে ইন করা হিট ট্রান্সফারের মতো একই না। এবং সূর্য থেকে সরাসরি আলোর মাধ্যমে হিট আসা, কংক্রিটের ছাদের ভিতরে প্রবেশ করা, এই হিট ট্রান্সফার নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস গরম হওয়ার মতো না, অথবা হট কফি ঠান্ডা হওয়ার মতো না। তো হিট নর্মালি 3টি মোডে ট্রান্সফার হতে পারে। আমরা মেনশন করছি না যে সলিড, লিকুইড, গ্যাস এর মধ্যে কিভাবে হিট ট্রান্সফার হবে, আমরা শুধু মেনশন করছি যে 3টি ওয়েতে হিট ট্রান্সফার হতে পারে। 3টি ওয়ে বা 3টি মোড। আমরা মেকানিজম নিয়ে পরে আলোচনা করব, যে সলিডের ভেতরে কিভাবে হিট ট্রান্সফার হবে, লিকুইডের মধ্যে কিভাবে হিট ট্রান্সফার হবে, গ্যাসের মধ্যে কিভাবে হিট ট্রান্সফার হবে, এগুলো আমরা পরে আলোচনা করব। বাট 3টি ওয়ে আছে হিট ট্রান্সফার হওয়ার। সেই 3টি ওয়ে হচ্ছে, একটিকে বলছি কন্ডাকশন, অন্যটি হচ্ছে কনভেকশন এবং অপরটি হচ্ছে রেডিয়েশন। তাহলে কন্ডাকশন হিট ট্রান্সফার কোন ধরনের মেকানিজম বা এটা কিভাবে কাজ করে? কন্ডাকশন হিট ট্রান্সফার হয় মলিকুলার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি বস্তুই হোক সেটা তরল, গ্যাসীয় বা সলিড, তার মধ্যে মলিকুল থাকবেই, মলিকুল দিয়েই তৈরি। সেই মলিকুলার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যদি হিট ট্রান্সফার হয় তাহলে তাকে বলে কন্ডাকশন। বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়া যাক। মলিকুলার ইন্টারঅ্যাকশন বলতে, আমাদের মধ্যকার ইন্টারঅ্যাকশন বলতে আমরা কি বুঝি? আমরা দুজন হেঁটে যাচ্ছি, একজন আরেকজনের সাথে ধাক্কা লাগলো, এটা হতে পারে ইন্টারঅ্যাকশন। আমরা একজন আরেকজনের সাথে হাত মেলালাম, হ্যান্ডশেক করলাম, এটা হতে পারে ইন্টারঅ্যাকশন। তো মলিকুলের মধ্যে ইন্টারঅ্যাকশন হতে পারে দুভাবে। একটা হতে পারে ভাইব্রেশন, যে পাশের মলিকুলটা ভাইব্রেট করছে, এই ভাইব্রেটের কারণে তার অ্যাডজেসেন্ট অর্থাৎ নিকটবর্তী মলিকুলটাও ভাইব্রেশনের কারণে
কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে। ভাইব্রেশনের কারণে হতে পারে এক ধরনের ইন্টারাকশন। আরেকটা হতে পারে ডিফিউশন, দুটি মলিকুল ছিল, অন্য একটি মলিকুল মাঝখানে এসে জায়গা করে নিল, দুটি মলিকুলকে একটু সরিয়ে দিল, এভাবেও হতে পারে ডিফিউশন, সরে যাওয়া। তাহলে যদি এরকম মলিকুলার ইন্টারাকশন অর্থাৎ ভাইব্রেশন বা ডিফিউশনের মাধ্যমে হিট ট্রান্সফার হয়ে থাকে তাহলে আমরা তাকে কন্ডাকশন বলবো। আমরা একটু ডিটেইলে আসবো একটু পরেই। এটা হচ্ছে এক ধরনের হিট ট্রান্সফার মেকানিজম। সেকেন্ড যে হিট ট্রান্সফার মেকানিজম বা হিট ট্রান্সফার মোড রয়েছে সেই মোডটি হচ্ছে কনভেকশন। কনভেকশনের ক্ষেত্রে মলিকুলার ইন্টারাকশন তো থাকবেই, অর্থাৎ ভাইব্রেশন ডিফিউশন তো থাকবেই, তার সাথে সাথে মলিকুলগুলো মুভ করতে থাকবে, অর্থাৎ মলিকুলের বাল্ক মুভমেন্ট হবে। ফর এক্সাম্পল আমরা ওয়াটার ফ্লো হতে দেখি, যে ওয়াটার ফ্লো হচ্ছে, অর্থাৎ ওয়াটারের মলিকুলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। এভাবে যদি হিট ট্রান্সফার হয়ে থাকে তাহলে তাকে বলে কনভেকশন। তাহলে কনভেকশন হচ্ছে মলিকুলার ইন্টারাকশনের সাথে সাথে মলিকুলগুলো যদি মুভ করতে থাকে, ছুটোছুটি করতে থাকে, এবং সেটা যদি স্বাভাবিক চোখে বোঝা যায় এমন মুভমেন্ট, এ ধরনের মুভমেন্ট যদি হয়, এজন্যই বলা হচ্ছে এখানে বাল্ক মুভমেন্ট। মলিকুলের বাল্ক মুভমেন্টের কারণে যদি হিট ট্রান্সফার হয়, ফর এক্সাম্পল এখানে কিছু মলিকুল ছিল, সে মলিকুলগুলো মুভমেন্ট করে এই প্রান্তে চলে আসলো, তাহলে এই মলিকুলগুলোর মধ্যে হিট ছিল, সে হিট নিয়ে এই প্রান্তে এসে এখানকার মলিকুলগুলোকে হিট দিয়ে গেল। তাহলে এই ট্রান্সফারের কারণে অর্থাৎ মলিকুলের বাল্ক মুভমেন্টের কারণে যদি হিট ট্রান্সফার হয়ে থাকে তাহলে সেই মোডকে আমরা বলবো কনভেকশন। আমরা একটু পরেই ডিটেল আলোচনা করব। আরেক ধরনের হিট ট্রান্সফার মোড থেকে থাকে যাকে বলে রেডিয়েশন। আমরা একটু আগে কন্ডাকশন, কনভেকশন এই দুই ধরনের মোডের ব্যাপারে আলোচনা করলাম, বাট এই দুই ধরনের মোডের ক্ষেত্রেই মলিকুলের প্রেজেন্স থাকতে হবে, অর্থাৎ মলিকুল থাকতে হবে, হোক সেটা মলিকুলার ইন্টারাকশন, ভাইব্রেশন, ডিফিউশন যাকে আমরা কন্ডাকশন বলছি, অথবা মলিকুলের মুভমেন্ট, বাল্ক মুভমেন্ট, অনেক মলিকুল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলো, সেভাবেও যদি হিট ট্রান্সফার হয়। কিন্তু এই দুই ক্ষেত্রেই মলিকুলের কিন্তু অবশ্যই উপস্থিতি থাকতে হবে। কিন্তু আরেক ধরনের হিট ট্রান্সফার হয়, সে ধরনের হিট ট্রান্সফারে কোনো মলিকুল না থাকলেও এই ধরনের হিট ট্রান্সফার হয়ে থাকে। যেমন খুব সহজ উদাহরণ দেওয়া যায়, আমাদের যে পৃথিবী আমরা জানি, আমরা তো বাতাসের মধ্যে আছি, প্রতিনিয়ত বাতাস নিচ্ছি, অর্থাৎ অক্সিজেন নিচ্ছি, বের করছি। এই বাতাসের লেয়ার পৃথিবী থেকে যতই উপরের দিকে যাওয়া যায় এই বাতাসের লেয়ার কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময় গিয়ে কোনো বাতাস পাওয়া যায় না। অর্থাৎ আমরা এখন পৃথিবীর সারফেসে আছি, আমাদেরকে যদি বিমানে করে উপরে নিয়ে যাওয়া হয় আরও অনেক বেশি উপরে, একটা সময় গিয়ে দেখা যাবে তখন আর কোনো বাতাস নেই, ও সমস্ত জায়গাতে আমরা বাঁচতে পারবো না, কমপ্লিটলি ভ্যাকিউম, অর্থাৎ ভ্যাকিউম থাকে। কিন্তু সূর্য থেকে আলো এবং তার সাথে সাথে হিট অর্থাৎ গরম সরাসরি কিন্তু পৃথিবীর সারফেসে চলে আসছে, কিছুক্ষণ রোদে দাঁড়ালেই কিন্তু আমরা গরম ফিল করি। তাহলে কিভাবে এই হিটগুলো আসছে, সূর্যের হিট কিভাবে পৃথিবীতে পৌঁছাচ্ছে? আমরা তো একটু আগেই বুঝতে পারলাম যে পৃথিবীর একটা স্তর উপর পর্যন্ত বাতাস আছে, তার উপরে গেলে আর কোনো বাতাস নেই, তাহলে কিভাবে আসছে? এটা হচ্ছে থার্ড মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে বা যে মোডের মাধ্যমে হিট ট্রান্সফার হওয়ার জন্যে কোনো মাধ্যমের দরকার হয় না, অর্থাৎ কোনো মলিকুলের প্রয়োজন নাই। কমপ্লিটলি ভ্যাকিউম যদি থাকে, কোনো বাতাস নাও থেকে থাকে, কোনো মলিকুল যদি নাও থেকে থাকে, তারপরেও হিট ট্রান্সফার হতে পারে। এই ধরনের মেকানিজমকে বলা হয় রেডিয়েশন। তাহলে খুব সংক্ষেপে আমরা তিন ধরনের হিট ট্রান্সফার মোড জানলাম। একটি হচ্ছে কন্ডাকশন, যেখানে মলিকুলার ইন্টারাকশন অর্থাৎ ভাইব্রেশন বা ডিফিউশনের মাধ্যমে হিট ট্রান্সফার হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে মলিকুলার মুভমেন্টের কারণে হিট ট্রান্সফার হতে পারে, মলিকুলার বাল্ক মুভমেন্ট। এবং তৃতীয়টি হচ্ছে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, কোনো মিডিয়াম ছাড়াও হিট ট্রান্সফার হতে পারে। এই তিন ধরনের মেকানিজমে হিট ট্রান্সফার অর্থাৎ তিন ধরনের মোডে হিট ট্রান্সফার হয়ে থাকে। আমরা অলরেডি জেনে গেছি যে হিট ট্রান্সফার হওয়ার তিন ধরনের মোড রয়েছে। একটি হচ্ছে কন্ডাকশন, অন্যটি হচ্ছে কনভেকশন এবং লাস্ট হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন এবং কনভেকশনের জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, অর্থাৎ মলিকুলের দরকার হয়, আর রেডিয়েশনের জন্য কোনো মলিকুলের প্রয়োজন হয় না। উইথাউট মলিকুলেও হিট ট্রান্সফার হতে পারে, অর্থাৎ ওই মেকানিজম বা মোড কাজ করে। তো সলিডের ক্ষেত্রে আমরা জানি মলিকুলের অবস্থান কেমন। সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে, খুব কাছাকাছি থাকে মলিকুলগুলো। লিকুইডের ক্ষেত্রে একটু দূরে থাকে এবং গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে অনেক বেশি দূরে দূরে থাকে। তাহলে প্রথমে কন্ডাকশনের কথা আসা যাক। কন্ডাকশন হিট ট্রান্সফার কীভাবে হয়ে থাকে? মলিকুলার ইন্টারাকশনের মাধ্যমে, অর্থাৎ ভাইব্রেশন বা ডিফিউশন। তাহলে আসি সলিডের ক্ষেত্রে কীভাবে কন্ডাকশন হতে পারে। আমাদের একটি ধারণা রয়েছে যে কন্ডাকশন বা পরিবহন এটা শুধুমাত্র সলিডের ক্ষেত্রেই হয়ে থাকে।
বাট কথাটি সত্য নয়। কন্ডাকশন লিকুইডেও হতে পারে, গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রেও হতে পারে। তো সলিডের ক্ষেত্রে কিভাবে কন্ডাকশন হয়? কন্ডাকশন মানেই হচ্ছে মলিকুলার ইন্টারাকশন হতে হবে, আইদার সেটা ভাইব্রেশন হোক অথবা ডিফিউশন হোক। সলিডের ক্ষেত্রে যদি আমি এদিকের সারফেসে হিট দিয়ে থাকি, তাহলে এই সারির মলিকুলগুলো ভাইব্রেট করতে থাকবে এবং সেই ভাইব্রেশন ট্রান্সফার করবে পরের সারিকে, সেই ভাইব্রেশন ট্রান্সফার করবে পরের সারিকে, এভাবে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হতে থাকবে, অর্থাৎ হিট কাইনেটিক এনার্জির ফর্মে ট্রান্সফার হতে থাকবে। অর্থাৎ সলিডের ক্ষেত্রে কি হয়, ভাইব্রেশনের কারণে হিট ট্রান্সফার হয়ে থাকে। বাট যে সমস্ত সলিড মেটালিক সলিড, অর্থাৎ যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে, সেখানে ভাইব্রেশনের সাথে সাথে ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের মাধ্যমেও কন্ডাকশন হয়ে থাকে। লিকুইডের ক্ষেত্রে মলিকুলগুলো একটু দূরে দূরে থাকে। এ সমস্ত ক্ষেত্রে একটি মলিকুল ভাইব্রেট করলেও অন্য মলিকুল হয়তো খুব একটা ইফেক্ট হয় না বা খুব সামান্য ইফেক্ট হয়। এ সমস্ত ক্ষেত্রে একটি মলিকুল, ফর এক্সাম্পল এখানে দুটি মলিকুল রয়েছে, এই দুটি মলিকুলের মধ্যে থার্ড মলিকুল যদি একটু মুভ করেই এই দুটি মলিকুলের মাঝে গিয়ে বসে যায়, তাহলে দুটি মলিকুল তার নিজ জায়গা থেকে একটু সরে যাবে। এই প্রসেসটাকে বলে ডিফিউশন। তাহলে লিকুইডের ক্ষেত্রে ভাইব্রেশন থাকে এবং তার সাথে সাথে ডিফিউশনের মাধ্যমেও কন্ডাকশন হতে পারে। অর্থাৎ লিকুইডের এই সারফেসকে যদি আমি হিট দিয়ে থাকি, তাহলে ডান পাশের সারফেসে হিট ট্রান্সফার হওয়ার জন্যে মলিকুল ভাইব্রেশন করতে থাকবে, মলিকুলগুলো ভাইব্রেট করতে থাকবে এবং এর সাথে সাথে দুই একটা মলিকুল পাশের মলিকুলের সাথে গিয়ে ধাক্কা খাবে, কলিশন হবে, হয়তো ধাক্কা খাবে। কলিশন বা ডিফিউশন যেটাই বলে থাকি, কলিশনের মাধ্যমে হিট ট্রান্সফার হবে, অর্থাৎ কন্ডাকশন হবে। গ্যাসেসের ক্ষেত্রেও ঠিক তাই। এই সারফেসকে যদি আমি হিট দিতে থাকি, তাহলে এপাশের সারফেসে হিট আসবে এবং সেটা কীভাবে, যেহেতু গ্যাসিয়াস মলিকুলগুলো অনেক দূরে দূরে থাকে, সেক্ষেত্রে এটা ভাইব্রেট করতে থাকবে এবং এই ভাইব্রেট করার কারণে অন্য মলিকুলে খুব একটা ইফেক্ট আসবে না। তখন হয়তো একটি মলিকুলের সামান্য মুভমেন্টে অন্য একটি মলিকুলের সাথে যদি কলিশন হয়, তাহলে কলিশন হলে, অর্থাৎ ধাক্কা লাগলে, সেই ধাক্কার মাধ্যমে কন্ডাকশন হিট ট্রান্সফার হতে পারে। অর্থাৎ কন্ডাকশন সলিডের ক্ষেত্রেও হতে পারে এবং সেটা কিভাবে, ভাইব্রেশনের মাধ্যমে, এবং যদি সলিডটা মেটাল হয় তাহলে ভাইব্রেশন এবং ফ্রি ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে। লিকুইডের ক্ষেত্রে হতে পারে, সেটা কি হতে পারে, কলিশন অর্থাৎ ধাক্কা এবং তার সাথে সাথে ডিফিউশন, এই দুভাবে হতে পারে। এবং গ্যাসিয়াসের ক্ষেত্রে মেকানিজমটা হবে কলিশন এবং ডিফিউশন। অর্থাৎ সলিডের ক্ষেত্রে ভাইব্রেশন, এবং সলিড যদি মেটালিক হয়, ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে ভাইব্রেশন এবং ফ্রি ইলেকট্রন মুভমেন্ট, এবং লিকুইডের ক্ষেত্রে কলিশন এবং ডিফিউশনের মাধ্যমে কন্ডাকশন হতে পারে। সেকেন্ড মোড ছিল কনভেকশন, যে মোডে আমরা বলেছি হিট ট্রান্সফার হতে পারে মলিকুলের মুভমেন্টের কারণে। সলিডের ক্ষেত্রে মলিকুলের মুভমেন্ট সম্ভব না, কারণ সলিড হলো কম্প্যাক্ট স্ট্রাকচার এবং একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থাকে। বাট লিকুইডের ক্ষেত্রে মলিকুলের মুভমেন্ট হয়ে থাকে। মলিকুল যদি খুব বেশি, অনেক মলিকুল একসাথে যদি ট্রান্সফার হয়, ফর এক্সাম্পল আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি পাতিলে পানি গরম করা হচ্ছে। তাহলে পাতিলে যখন পানি গরম করা হয়, তখন পাতিলের নিচের মলিকুলগুলো প্রথমে হিটেড হয় এবং হিটেড হয়ে সেগুলো উপরের দিকে সার্কুলেট হতে থাকে এবং একটা সময় কিন্তু আমরা মলিকুলের মুভমেন্ট কিন্তু নিজ চোখেই উপলব্ধি করতে পারি। অর্থাৎ মলিকুল নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, এভাবে হিট ট্রান্সফার হয়ে থাকে। এ ধরনের মলিকুলের মুভমেন্টের কারণে যদি হিট ট্রান্সফার হয়ে থাকে, তাকে আমরা বলি কনভেকশন। এবং এই কনভেকশন শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রেই সম্ভব, সলিডের ক্ষেত্রে সম্ভব না, কেননা সলিডের মলিকুলের কোনো মুভমেন্ট হয় না। অর্থাৎ মুভমেন্ট হয়, বাট সেটা খুব মলিকুলার লেভেলে, যা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে, যেহেতু লিকুইড এবং গ্যাস ট্রান্সফারেবল, এর মলিকুলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। অর্থাৎ ওয়াটারকেও এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, বা কোনো গ্যাসকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। এভাবে ট্রান্সফারের মাধ্যমে লিকুইড এবং গ্যাসে, অর্থাৎ মলিকুলের মুভমেন্টের কারণে, বাল্ক মুভমেন্টের কারণে লিকুইড এবং গ্যাস, এই দুই ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রেই হিট ট্রান্সফার হতে পারে। তো এই ধরনের হিট ট্রান্সফারকে বলা হয় কনভেকশন। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম, সলিডে, লিকুইডে, গ্যাসে তিন ধরনের সাবস্টেন্সই কন্ডাকশন হতে পারে, কিন্তু কনভেকশনের বেলা শুধু সলিডে হওয়া সম্ভব নয়, লিকুইড এবং গ্যাসে কনভেকশন হতে পারে। এই বিষয়গুলো আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো যখন আমরা কনভেকশন নিয়ে আলাদা আলোচনা করব। এবং থার্ড যে মেকানিজম ছিল তা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের জন্য সলিড, লিকুইড, গ্যাস কোনোটিরই প্রয়োজন হয় না, কোনো মিডিয়াম ছাড়াই রেডিয়েশন হিট ট্রান্সফার হতে পারে। বাট যদি স্বচ্ছ গ্যাস হয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট গ্যাস যদি হয়ে থাকে,
সেক্ষেত্রে গ্যাসের মধ্যে দিয়েও রেডিয়েশন হয়, কিন্তু সেখানে গ্যাস থাকা জরুরি না। যদি গ্যাস না থেকে শুধু ভ্যাকিউমও থাকতো তাও রেডিয়েশন হিট ট্রান্সফার হতো। তাহলে আমরা এই পর্যন্ত 3 ধরনের হিট ট্রান্সফার মোড শিখলাম এবং এর সাথে এর মেকানিজমগুলোও শিখলাম, যে সলিড লিকুইডের ক্ষেত্রে কোন মেকানিজমে এই মোডগুলো কাজ করে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, কীভাবে সলিড লিকুইড গ্যাসিয়াস সাবস্টেন্সে কাজ করে। আমরা এখন আমাদের জানা থেকে বলবো, যেমন এখানে ফিগারে দেখতে পাচ্ছি একটি সারফেসের টেম্পারেচার 140 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপর পাশের সারফেসের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব স্বাভাবিক, এই সারফেসটি যেহেতু গরম এবং এই সারফেসটি যেহেতু তুলনামূলক ঠান্ডা, তাহলে এখান থেকে গরম অর্থাৎ হিট ট্রান্সফার হয়ে এই সারফেসে চলে আসবে। আমরা উপরের এবং নিচের সারফেসটি অমিট করছি, ধরে নিচ্ছি এখানে ইনসুলেশন করা আছে, এখান দিয়ে কোনো হিট লস হবে না। তাহলে বাম পাশের সারফেসের টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এবং ডান পাশের সারফেসের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বাম পাশ থেকে ডান পাশে হিট ট্রান্সফার হবে, কিন্তু কথা হচ্ছে কোন ধরনের মোড হিট ট্রান্সফার হবে, কন্ডাকশন, কনভেকশন নাকি রেডিয়েশন। এখন যদি বলা হয় যে এই বস্তুটি কমপ্লিটলি অপেক অর্থাৎ অস্বচ্ছ সলিড, অপেক সলিড যদি হয় অর্থাৎ অস্বচ্ছ সলিড যদি হয়, ফর এক্সাম্পল লোহা, তাহলে কিভাবে হিট ট্রান্সফার হবে? যেহেতু সলিড, তাহলে এখানে হিট ট্রান্সফার হতে পারে মলিকুলার ভাইব্রেশনের মাধ্যমে, যেটাকে আমরা কন্ডাকশন বলতেছি। এখানকার হিট এই মলিকুলগুলো ভাইব্রেট করতে করতে সামনের দিকে ট্রান্সফার হবে। তাহলে অপেক সলিড থাকলে ট্রান্সফার হবে কন্ডাকশনের মাধ্যমে। আর যদি অপেক সলিড না হয়ে এই স্পেসটুকু, এই ব্লকের স্পেসটুকু যদি ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ গ্যাস হয়, ট্রান্সপারেন্ট গ্যাস, স্বচ্ছ গ্যাস, যে গ্যাসের এপাশ থেকে ওপাশ দেখা যায়, ট্রান্সপারেন্ট এবং গ্যাস, যদি এমন হয় তাহলে এর মধ্যে মলিকুল থাকবে। তাহলে মলিকুল যদি থেকে থাকে তাহলে মলিকুলার ইন্টারাকশন হওয়ার চান্স আছে, অর্থাৎ ভাইব্রেশন, কলিশন, ধাক্কাধাক্কি বা ডিফিউশন হতে পারে। আবার মলিকুলের মুভমেন্টও হতে পারে, নিশ্চয়ই মলিকুলের মুভমেন্টও হওয়া সম্ভব। তাহলে এক্ষেত্রে কন্ডাকশনও হতে পারে অথবা কনভেকশনও হতে পারে, দুটোই হতে পারে। কনভেকশন মানে কন্ডাকশন সহই, তাহলে কন্ডাকশন হতে পারে অথবা কনভেকশন হতে পারে। আর যেহেতু গ্যাসটি ট্রান্সপারেন্ট, তার মানে এই সারফেস থেকে এই সারফেসে সরাসরি হিট ট্রান্সফার হবে রেডিয়েশন মেকানিজমের মাধ্যমে, কারণ রেডিয়েশনে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, ট্রান্সপারেন্ট গ্যাসের মধ্যে দিয়েও রেডিয়েশন হতে পারে। তাহলে কি কন্ডাকশন অথবা কনভেকশন হতে পারে এবং রেডিয়েশন হতে পারে যদি ট্রান্সপারেন্ট গ্যাস হয়। আর যদি ভেতরের সারফেস কমপ্লিটলি ভ্যাকিউম থাকে, অর্থাৎ কোনো গ্যাস বা কোনো কিছুই না থাকে, ভ্যাকিউম থাকে, এর মধ্যে কোনো বাতাসও না থাকে, তাহলে এর মধ্যে দিয়ে কোন ধরনের মেকানিজম কাজ করতে পারে? যেহেতু কোনো মলিকুল নেই, তার মানে কন্ডাকশন, কনভেকশন হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখানে শুধুমাত্র রেডিয়েশন মোডে হিট ট্রান্সফার হতে পারে। হিট ট্রান্সফার একটি ভাইটাল টপিক এবং এ নিয়ে প্রতিনিয়তই রিসার্চ চলছে। হিট ট্রান্সফার হয় না এ ধরনের ইকুইপমেন্ট খুঁজে পাওয়াই কঠিন আমাদের চারপাশে। তারপরেও বেশ কিছু এক্সাম্পলের কথা যদি আমরা বলি, প্রথমে আমাদের বডি দিয়ে চিন্তা করা যাক, আমাদের শরীর দিয়ে চিন্তা করা যাক। আমাদের হিউম্যান বডিতে আমরা খাবার খেয়ে থাকি, এ কারণে কন্টিনিউয়াসলি শরীর থেকে হিট প্রডিউস হয়, হিট তৈরি হয় এবং সেই হিট শরীর দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ আমাদের বডি সারফেস দিয়ে বের হয়ে যায়। যদি কোনো কারণে এই হিট বের হতে না পারে তাহলে আমরা গরম ফিল করি। যেমন শীতের দিনে কি হয়, আমরা শীতের দিনে কম্বল বা কাঁথা অথবা লেপ মুড়ি দিয়ে থাকি, কেননা আমরা চাই যে আমাদের শরীর থেকে হিট বের না হয়ে যাক। কম্বল ইনসুলেশন, সেই ইনসুলেশন দিয়ে রাখি, অর্থাৎ অপরিবাহী দিয়ে রাখি, থার্মাল ইনসুলেশন হিসেবে কম্বল ব্যবহার করে থাকি এবং আলটিমেটলি কি হয়, আমাদের শরীরে তৈরিকৃত হিট বাহিরে যায় না বা বাহিরে গেলেও সেই রেটটা খুব স্লো থাকে এবং আমরা ঠান্ডা ফিল করি না। কেননা আমাদের শরীর থেকে যদি হিট বের হয়ে যায় আমরা ঠান্ডা ফিল করব, যদি শরীরে এসে হিট ঢুকে তাহলে আমরা গরম ফিল করব। যখন কম্বল মুড়ি দিয়ে থাকি তখন আমাদের শরীর থেকে হিট বের হয়ে এই আশেপাশেই থাকে, যেতে পারে না, এই জন্য আমরা গরম ফিল করি। অথবা হতে পারে আমাদের যখন জ্বর আসে তখন আমাদের শরীর অনেক বেশি হট হয়ে যায়। ধরে নেওয়া যাক আমাদের শরীরের স্বাভাবিক টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের বাতাসের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো খুব স্বাভাবিক 33 থেকে 30-এর মধ্যে হিট ট্রান্সফার হবে, আমাদের শরীর থেকে হিট বাতাসে চলে যাবে, যেহেতু বাতাসের টেম্পারেচার 30। যখন আমাদের জ্বর হয় তখন আমাদের শরীরের টেম্পারেচার ফর এক্সাম্পল 37 হয়ে গেছে। যদি 37 হয়ে যায়
37 হয়ে যায়, তাহলে শরীরের টেম্পারেচার হচ্ছে 37 আর বাইরের বাতাসের টেম্পারেচার হচ্ছে 30। তাহলে 37 থেকে 30-এ হিট ট্রান্সফার হওয়ার যে রেট, আর যখন স্বাভাবিক ছিলাম 33 থেকে 30, এই হিট ট্রান্সফার হওয়ার রেট কোনটা বেশি? নিশ্চয়ই 37 যখন শরীরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার যখন 30, তাহলে 37-30 টেম্পারেচার ডিফারেন্স 7, তখন যে হিট ট্রান্সফার রেট সেটার যে পরিমাণ, আর স্বাভাবিক অবস্থায় 33 থেকে 30 অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স 3, তাহলে জ্বর হওয়া অবস্থায় শরীর থেকে অবশ্যই বেশি হিট বের হয়ে যাবে, কেননা টেম্পারেচার ডিফারেন্স বেশি। এজন্য যখন জ্বর হয় তখন আমাদের ঠান্ডা লাগে। যদিও আমাদের শরীরে জ্বর, আমাদের শরীর খুব গরম, কিন্তু এরপরও আমরা ঠান্ডা ফিল করতে থাকি, কেননা আমাদের শরীর থেকে কন্টিনিউয়াসলি হিট বের হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি হিট বের হলেই আমরা ঠান্ডা ফিল করি। হিউম্যান বডির কমফোর্ট নির্ভর করে হিট ট্রান্সফারের উপরে। যেমন আমরা এয়ার কন্ডিশনার ব্যবহার করে রুমের টেম্পারেচারকে কমিয়ে আনি। রুমের টেম্পারেচারকে কমিয়ে আনলে আমাদের বডি টেম্পারেচার তো ফিক্সড, ফর এক্সাম্পল 33 ডিগ্রি। তাহলে রুমের টেম্পারেচার যদি থাকে 30, তাহলে 33 থেকে 30 হিট ট্রান্সফার রেট কম। যখন রুমের টেম্পারেচার 25 বানিয়ে ফেলি, তখন 33 থেকে 25-এ যাবে, নিশ্চয়ই খুব ফাস্টার যাবে। তখন হিট শরীর থেকে তাড়াতাড়ি ট্রান্সফার হয় এবং আমরা কমফোর্ট ফিল করতে থাকি। অর্থাৎ হিউম্যান কমফোর্ট ফুললি ডিপেন্ডস অন হিট ট্রান্সফার। এছাড়াও এয়ার কন্ডিশনার কী কাজ করে? এয়ার কন্ডিশনার একটা কনফাইন্ড রুম, একটা ফিক্সড রুমের টেম্পারেচার ফর এক্সাম্পল 30 আছে, সেই টেম্পারেচারকে আস্তে আস্তে কমাতে থাকে। কিভাবে কমায়? এই রুমের হিটকে নিয়ে সে বাইরে বের করে দেয়। রুমের হিট সে এক্সট্র্যাক্ট করে এবং সেই হিটকে এক্সট্র্যাক্ট করে বাইরে বের করে দেয়। তো খুব স্বাভাবিক, একটা কনফাইন্ড স্পেসের ভেতর থেকে যদি আমি হিট বের করে ফেলি, তাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে। যদি ওর মধ্যে হিট প্রবেশ করাই, তাহলে সেটা গরম হবে। তাহলে একটা রুমের মধ্যে রুমকে আমরা কমপ্লিটলি আটকে দেই এবং কনফাইন্ড করে ফেলি। কনফাইন্ড অবস্থায় রুম থেকে যদি আমি হিট বের করতে থাকি, তাহলে রুম ঠান্ডা হবে। এয়ার কন্ডিশনিং সেই কাজটিই করে থাকে, হিটকে এক্সট্র্যাক্ট করে সেই হিটকে শুধু বাইরে বের করে দেয় এবং রুম ঠান্ডা হয়ে যায়। গাড়ির রেডিয়েটরের কথা চিন্তা করতে পারি। আমরা জানি গাড়ির ইঞ্জিন অনেক বেশি হিট প্রডিউস হয় এবং গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখতে হয়। গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা না রাখলে তাহলে গাড়ির ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে, গরমের কারণে গলেও যেতে পারে। এজন্য ইঞ্জিনের চারপাশে, সিলিন্ডারের চারপাশে ওয়াটারের লাইন থাকে, ওয়াটার জ্যাকেট থাকে, যেখান থেকে ওয়াটার হিট নিয়ে আসে এবং সেই ওয়াটারে নিয়ে আসা হিট এরকম রেডিয়েটর নামের একটা বস্তুর মধ্যে দিয়ে, চিকন টিউবের মধ্যে দিয়ে ট্রান্সফার করা হয় এবং ট্রান্সফার করে আবার ঠান্ডা করে সেটাকে বের করা হয়। তাহলে এখানে গরম ওয়াটার ঢুকলো, এই চিকন টিউবের মধ্যে দিয়ে পাস হতে থাকলো, আর এখানে একটি ফ্যান লাগানো থাকে, যে ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়। বাতাস দিলে এই টিউবের গায়ে বাতাস লাগে এবং আস্তে আস্তে ওয়াটার ঠান্ডা হতে থাকে। এই গরম ওয়াটার একদিক দিয়ে ঢুকে এবং বাতাসে ঠান্ডা হয়ে সেটা বের হয়ে যায়। তাহলে ওয়াটারের হিটটা আলটিমেটলি বাতাসে চলে গেল, হিট ট্রান্সফার হয়ে গেল। এটাও হিট ট্রান্সফারের একটা গুড এক্সাম্পল এবং এই হিট ট্রান্সফারের উপর বেসিস করে ইকুইপমেন্টটি ডিজাইন করা। এছাড়াও আমরা এর আগে পাওয়ার প্ল্যান্টের আলোচনা করেছি। পাওয়ার প্ল্যান্টে কুলিং টাওয়ার দেখেছি, যেখানে কুলিং টাওয়ারে ওয়াটারকে ঠান্ডা করা হয়, সেখানেও হিট ট্রান্সফার হয়ে থাকে। আমি অনুরোধ করব তোমরা পাওয়ার প্ল্যান্টের সার্কিট ডায়াগ্রামগুলো একটু দেখে নিবা। এরপরে একটি ভাইটাল ইস্যু হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। আমরা যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, সবগুলো ডিভাইসই ইলেকট্রনিক ডিভাইস। মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, ইভেন যে কম্পিউটার আমি এখন ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করছি, সেটাও একটি ইলেকট্রনিক ডিভাইস। বা সার্ভার রুম হতে পারে, বা কোনো স্টোরেজ সেন্টার হতে পারে, অর্থাৎ ডেটা সেন্টার হতে পারে, সব জায়গাতেই ইলেকট্রনিক সার্কিট। এখন ইলেকট্রনিক সার্কিটের তোমরা জানো, ইলেকট্রনিক সার্কিট অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর এমন একটি ব্যাপার যে এর মধ্যে যদি হিট বেড়ে যায় তাহলে তার প্রপার্টি চেঞ্জ হতে থাকে। ইলেকট্রনিক সার্কিটের মধ্যে হিট ট্রান্সফার করা ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কম্পিউটারের প্রসেসরের মধ্যে যদি প্রসেসর যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু ওভারহিটের কারণে বন্ধ হয়ে যাবে। এই জন্য কম্পিউটার থেকে কন্টিনিউয়াসলি হিট এক্সট্র্যাক্ট করতে হয়। এছাড়াও যেহেতু কোনো ধরনের ডিভাইস, ল্যাপটপ হতে পারে, সেখানেও কিন্তু আমরা ফ্যানের মাধ্যমে কন্টিনিউয়াসলি হিট এক্সট্র্যাক্ট করতে থাকি। কেননা ইলেকট্রনিক সার্কিটে একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, সে যে টেম্পারেচারের উপরে উঠতে দেওয়া যায় না। এছাড়াও মোবাইল ডিভাইস হতে পারে। আমরা জানি যে মোবাইলে স্পেশাল ধরনের কুলিং ব্যবহার করা হয়। মোবাইলের প্রসেসরের উপরে এক ধরনের লিকুইড থাকে, যখন গরম হয় সেই লিকুইড এসে মোবাইলের পেছন সাইডে চলে আসে এবং যেখান দিয়ে আমাদের হাতের স্পর্শের মাধ্যমে হিট ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট বোর্ডে হিট ট্রান্সফার ভেরি ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট ইস্যু। এছাড়াও ইলেকট্রিক্যাল সাইডে যদি আমরা চিন্তা করি,
ট্রান্সফরমার হতে পারে, জেনারেটর হতে পারে, এগুলো ঠান্ডা রাখতে হয়। অর্থাৎ সেখানেও হিট ট্রান্সফার একটি ইম্পর্টেন্ট ইস্যু। বা আমাদের বাসাবাড়ির রেফ্রিজারেটরের দিকেও যদি আমরা তাকাই, রেফ্রিজারেটর একটি কমপ্লিটলি সিল্ড কম্পার্টমেন্ট, যেখান থেকে কন্টিনিউয়াসলি হিট বের করা হয়। হিট বের করার কারণে এখানটি ঠান্ডা হয়ে যায় এবং আমরা এই স্থানে খাবার রাখতে পারি। তাহলে এরকম শত বা হাজারো অ্যাপ্লিকেশন রয়েছে হিট ট্রান্সফারের, এবং এর ইম্পর্টেন্স বলে শেষ করার মতো নয়। কেননা ইলেকট্রনিক সার্কিট বোর্ডে যদি হিট ট্রান্সফার না করা যেত তাহলে কোনো মডার্ন ডিভাইস তৈরি করা যেত না। এবং আমরা জানি সবচেয়ে দামি যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে তার মধ্যে হিট ট্রান্সফার সবচেয়ে বেশি নিখুঁত এবং ইফিশিয়েন্ট বলা চলে। ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হয়ে থাকে। ফর এক্সাম্পল, দামি যত ফোন রয়েছে সেগুলো তুলনামূলক গরম কম হয় বা অনেক সস্তা ফোনের তুলনায়, কেননা ওর মধ্যে হিট ট্রান্সফারের মেকানিজমগুলোই আলাদা। এছাড়াও যদি কম্পিউটারের কথা চিন্তা করি, তাহলে গেমিং কম্পিউটার যেগুলো আছে সেগুলোর প্রসেসরকে ঠান্ডা করার জন্য কিন্তু স্পেশাল লিকুইড কুলিং ব্যবহার করা হয়। কেননা গেমিং কম্পিউটারে কন্টিনিউয়াস প্রসেসরের উপরে প্রেশার আসে, গ্রাফিক্সের উপরে প্রেশার আসে। যেহেতু গ্রাফিক্স প্রসেসিং করতে হয়, তো আলটিমেটলি সেখানে ঠান্ডার প্রয়োজন হয় স্পেশালভাবে, এবং সেখানে স্পেশাল লিকুইড কুলিং ব্যবহার করা হয়। নর্মাল এয়ার কুলিং আমরা যে দেখে থাকি সেই এয়ার কুলিং সমস্ত জায়গায় ব্যবহার হয় না। এতক্ষণ আমরা হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশনগুলো দেখলাম বা এর ইম্পর্টেন্স দেখলাম। এ পর্যায়ে আমরা কন্ডাকশন হিট ট্রান্সফার নিয়ে একটু ডিটেল জানব। এখানে ফিগারে একটি ব্রিক ওয়াল দেখানো হয়েছে। এই ব্রিক ওয়ালের অর্থাৎ ইটের দেয়ালের বাম পাশে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডান পাশে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এর মাঝখানে অর্থাৎ এর থিকনেস হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে খুব স্বাভাবিক 20 থেকে 5-এর দিকে হিট ট্রান্সফার হবে, এবং এই হিট ট্রান্সফার রেট কত হবে আমরা তা বের করব। যেহেতু ব্রিক ওয়াল কন্ডাকশন হবে, তাহলে কন্ডাকশন হিট ট্রান্সফার রেট কত হবে? এখন এই কন্ডাকশন হিট ট্রান্সফার রেট বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন এখানে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এপাশে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ডিফারেন্স 15 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এবং এই ডিফারেন্স যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে ডিফারেন্স যদি আরও বেশি হতো, ফর এক্সাম্পল এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো এবং এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো, অর্থাৎ ডিফারেন্স হতো 95 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হিট ট্রান্সফার রেট কী হতো? ফাস্টার হতো না স্লোয়ার হতো? অবশ্যই ফাস্টার হতো। অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স, দুই পাশের টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে হিট ট্রান্সফার রেট তত ফাস্টার হবে, অর্থাৎ হিট তত দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে। তাহলে হিট ট্রান্সফার রেট টেম্পারেচার ডিফারেন্সের প্রপোর্শনাল, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হিট ট্রান্সফার রেট তত বেশি। এই ব্রিক ওয়ালের আমরা একটি পাশ দেখতে পাচ্ছি। এই ব্রিক ওয়ালের অন্য একটি ডাইমেনশনও রয়েছে, অর্থাৎ একটি এরিয়া রয়েছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এক পাশের অর্থাৎ একটা এরিয়ার, এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অন্য পাশের এরিয়ার। তাহলে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই ফুল এরিয়া জুড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখন এখানে এরিয়া ফর এক্সাম্পল রয়েছে 2 মিটার স্কোয়ার। যদি এই এরিয়া বেশি হতো, অর্থাৎ এই ওয়াল এখন যে লেংথ আছে তার চেয়ে অনেক বেশি লম্বা হতো এবং পাশেও বেশি থাকতো, অর্থাৎ এরিয়া বেশি হয়ে যেত, তাহলে হিট ট্রান্সফার কী হতো? খুব স্বাভাবিক আমরা বুঝতে পারি। এখন এই অল্প জায়গাতেই 20 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, যখন এরিয়া অনেক বেশি বেড়ে যেত তখন অনেক জায়গা জুড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো এবং হিটের পরিমাণ অনেক বেশি জায়গা জুড়ে থাকতো, তাহলে অনেক বেশি হিট ট্রান্সফার হতো। কেননা এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড এ পাশ দিয়েও হিট ট্রান্সফার হচ্ছে, তার উপরের রিজিয়ন দিয়েও হচ্ছে, প্রত্যেকটি জায়গা দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে। যখন এরিয়া বেড়ে যেত, অর্থাৎ এটার লেন্থ অনেক বড় হয়ে যেত, তখন প্রত্যেকটি রিজিয়ন দিয়ে হিট ট্রান্সফার হতে থাকতো, প্রত্যেকটি রিজিয়নে হিট ট্রান্সফার হতো। অর্থাৎ আমরা বলতে পারি হিট ট্রান্সফার রেট এটা এরিয়ার সাথে প্রপোর্শনাল, অর্থাৎ সারফেস এরিয়া, যে সারফেস দিয়ে হিট ট্রান্সফার হবে সেই সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে হিট ট্রান্সফার রেটও বেড়ে যাবে। এটা খুবই স্বাভাবিক, কেননা সারফেস এরিয়া বড় সারফেসের ক্ষেত্রে অনেক বেশি জায়গা জুড়ে একটা ফিক্সড টেম্পারেচার থাকে, অর্থাৎ হিট থাকে, বেশি পরিমাণ হিট থাকে। এ কারণে সারফেস এরিয়া বেশি হলে হিট ট্রান্সফারও বেড়ে যাবে। ছোট জায়গাতে যতটুকু হিট ট্রান্সফার হবে, সারফেস এরিয়া বড় হলে হিট ট্রান্সফার অনেক বেশি হবে। তাহলে দুটি জিনিস পেলাম, একটি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, সেটি হিট ট্রান্সফারের প্রপোর্শনাল, হিট ট্রান্সফারের সাথে সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ বাড়ে। টেম্পারেচার ডিফারেন্স বাড়লে হিট ট্রান্সফার বাড়ে, এবং সারফেস এরিয়া বাড়লেও হিট ট্রান্সফার বাড়ে। এখানে থিকনেস, অর্থাৎ দুই পাশের ওয়ালের থিকনেস হচ্ছে 30 সেন্টিমিটার। এই থিকনেস যদি 30 সেন্টিমিটার না হয়ে
100 সেন্টিমিটার হতো তাহলে হিট ট্রান্সফার কী হতো? তাহলে খুব স্বাভাবিক হিট ট্রান্সফার কমে যেত। কেননা এই 30 সেন্টিমিটার থিক এর চেয়ে যদি অনেক বেশি চিকন হয়ে যেত তাহলে খুব তাড়াতাড়ি হিট চলে যেতে পারতো। হিট এক পাশ থেকে ভাইব্রেশনের মাধ্যমে, যেহেতু কন্ডাকশন, ভাইব্রেশনের মাধ্যমে যত বেশি থিকনেস হবে তত বেশি সময় লাগবে হিটকে এক পাশ থেকে অন্য পাশে যেতে। যদি থিকনেস অনেক কম হয়, এই পর্যন্ত হয়, 5 সেন্টিমিটার হয়, তাহলে খুব ফাস্টার এখান থেকে ভাইব্রেশনের মাধ্যমে হিট চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে হিট ট্রান্সফার এই থিকনেসের উল্টানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রথমত পেলাম হিট ট্রান্সফার টেম্পারেচার ডিফারেন্সের প্রপোর্শনাল, হিট ট্রান্সফার এরিয়ার, সারফেস এরিয়ার প্রপোর্শনাল, এবং হিট ট্রান্সফার থিকনেসের ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ থিকনেস যদি বেড়ে যায় তাহলে হিট ট্রান্সফার কমে যাবে, আর থিকনেস যদি কমে যায় তাহলে হিট ট্রান্সফার বেড়ে যাবে। এই কয়েকটি ব্যাপার ছাড়াও অন্য একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই ব্রিক ওয়াল। এখানে যদি ব্রিক এর ওয়াল না হয়ে, অর্থাৎ ইটের দেয়াল না হয়ে যদি একটি লোহার দেয়াল হতো তাহলে হিট ফাস্টার ট্রান্সফার হতো না স্লোয়ার ট্রান্সফার হতো। এটা খুব স্বাভাবিক, আমরাই জানতে পারি। কেননা একটি কাঠের এক পাশে যদি আমরা আগুনের মধ্যে ধরে রাখি, অন্য পাশে হিট আসতে যে সময় লাগে, আমাদের হাতে গরম পৌঁছাতে যে সময় লাগে, এই কাঠের পরিবর্তে যদি একটু লোহদণ্ডকে এক পাশে আগুনে ধরে রাখি তাহলে খুব দ্রুত অন্য পাশে হিট চলে আসে। তার মানে কাঠের হিট ট্রান্সফার রেট আর লোহার হিট ট্রান্সফার রেট নিশ্চয়ই এক নয়, আলাদা। অবশ্যই লোহার বেশি, কাঠের কম। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রিক ওয়াল বা লোহা, অ্যালুমিনিয়াম ডিফারেন্ট ম্যাটেরিয়াল হলেও হিট ট্রান্সফার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তার মানে একথাও বলা যায় যে হিট ট্রান্সফার প্রপোর্শনাল টু এই ম্যাটেরিয়ালের প্রপার্টি, অর্থাৎ কী ধরনের ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালের প্রপার্টিকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি, যে কোন ম্যাটেরিয়াল কী ধরনের হিট কন্ডাকশন করে থাকে। যেমন ব্রিক ওয়াল এক ধরনের হিট কন্ডাকশন করে, অর্থাৎ তার রেট একরকম, লোহা হিট কন্ডাকশনের রেট একরকম, কপার হিট কন্ডাকশনের রেট একরকম, অ্যালুমিনিয়াম হিট কন্ডাকশনের রেট একরকম, জিঙ্ক হিট কন্ডাকশনের রেট একরকম, প্রত্যেকটি আলাদা। তাহলে আমরা বলতে পারি হিট কন্ডাকশন রেট কীভাবে, কতটুকু স্পিডে হিট ট্রান্সফার হবে, ইট ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল প্রপার্টি, অর্থাৎ ম্যাটেরিয়ালের অ্যাবিলিটি, যেটাকে আমরা বলছি থার্মাল কন্ডাক্টিভিটি। অর্থাৎ ম্যাটেরিয়ালের হিট কন্ডাকশনের অ্যাবিলিটিও এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রেট অফ হিট কন্ডাকশন প্রপোর্শনাল কার সারফেস এরিয়া টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স, সারফেস এরিয়া এগুলো বাড়লে হিট ট্রান্সফার বাড়ে, এবং থিকনেস বাড়লে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, থিকনেস বাড়লে হিট কন্ডাকশন রেট কমে যায়। তাহলে আমরা এই প্রপোর্শনালিটিকে তুলে দিলে একটা কে বসিয়ে দিলাম, এই কেই বলবো আমরা থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালের অ্যাবিলিটি, হিট ট্রান্সফার করার অ্যাবিলিটি। যেমন ব্রিক ওয়ালের ক্ষেত্রে একরকম, লোহার ক্ষেত্রে আলাদা। তাহলে কন্ডাকশনের ক্ষেত্রে ফর্মুলাটা এসে কী দাঁড়ালো? কন্ডাকশন ইকুয়াল কে থার্মাল কন্ডাক্টিভিটি ইন্টু সারফেস এরিয়া ইন্টু দুই পাশে টেম্পারেচার ডিফারেন্স T1 - T2, এখানে T1 20 এবং T2 5, এবং তার সাথে ডেল্টা এক্স মানে এই থিকনেস 30 সেন্টিমিটার। এখানে ডেল্টা এক্সের পরিবর্তে এলও ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এল থিকনেস 30 সেন্টিমিটার। তাহলে আমরা T1 - T2 দুই পাশে টেম্পারেচার ডিফারেন্সকে ডেল্টা টি লিখতে পারি। টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা দিয়ে আসলে ডিফারেন্সটা ইন্ডিকেট করে, এবং এই ডেল্টা এক্স দিয়ে দুই পাশের থিকনেসের ডিফারেন্সকে বোঝানো হচ্ছে, অর্থাৎ লেংথের ডিফারেন্স। এনিওয়ে, তাহলে ফর্মুলা হয়ে দাঁড়ালো কিউ ইকুয়াল, হিট কন্ডাকশন আমরা কীভাবে বের করতে পারি, কিউ ইকুয়াল কে থার্মাল কন্ডাক্টিভিটি ইন্টু এরিয়া ইন্টু টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই থিকনেস। তাহলে আমরা এই ব্রিক ওয়ালের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করতে চাই কত হিট ট্রান্সফার হবে, সেই হিট ট্রান্সফার বের করতে গেলে আমাদের দুপাশে টেম্পারেচার জানা রয়েছে, 25 - 5 দিয়ে দিব। থিকনেস জানা আছে 30 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নিব, 0.3 মিটার হয়ে যাবে। এবং তার সাথে এরিয়া, যদিও আমাদের এরিয়ার মধ্যে এখানে শুধু হাইটটুকু জানা রয়েছে, অন্য সারফেসের উইথ আমরা জানি না, তাহলে উইথের সাথে হাইট গুণ করে দিলেই এটার এরিয়া চলে আসবে। এবং যদি আমরা ব্রিক ওয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি জানতে পারি তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফার রেট আমরা জানতে পারবো। এবং এই ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, প্রত্যেকটি ম্যাটেরিয়ালের হিট কন্ডাক্টিভিটি খুব সহজেই নেট সার্চ করলেই পাওয়া যায়, বা এগুলো স্ট্যান্ডার্ড টেস্ট করে করে বিভিন্ন ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি বের করা আছে, এবং এটা চার্টের হেল্প নিলেই পাওয়া যাবে। এখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি দেখানো হয়েছে। থার্মাল কন্ডাক্টিভিটি বলতে আমরা বলছি যে কোন ম্যাটেরিয়ালের হিট কন্ডাক্ট করার, অর্থাৎ হিট ট্রান্সফার করার অ্যাবিলিটি,
হিট কন্ডাক্ট করার অ্যাবিলিটি। যেমন সিলভারের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 410 ওয়াট পার মিটার কেলভিন বা ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, একই বিষয়। সিলভারের ক্ষেত্রে 410, কপারের ক্ষেত্রে 385। তাহলে আমরা বুঝতে পারছি সিলভার বেশি হিট কন্ডাক্ট করে কপারের তুলনায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 225, কাস্ট আয়রনের ক্ষেত্রে ভ্যারি করে 55 থেকে 65, ইট ডিপেন্ডস অন কার্বন পার্সেন্টেজ। স্টিলের ক্ষেত্রে 20 থেকে 45। এভাবে বেশ কিছু ম্যাটেরিয়ালের এখানে দেয়া আছে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে। বাট সব ধরনের ম্যাটেরিয়ালেরই, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালেরই থার্মাল কন্ডাক্টিভিটি পাওয়া যায় এবং এগুলো টেস্ট করা ভ্যালু আমরা পেতে পারি। যেমন গ্লাস উল, যা আমরা ইনসুলেশন হিসেবে ব্যবহার করি, এর থার্মাল কন্ডাক্টিভিটি 0.03, খুব কম। তার মানে আমরা বুঝতে পারছি যে গ্লাস উল হিট কন্ডাক্ট হতে দেয় না, এটি একটি ইনসুলেটিং ম্যাটেরিয়াল, থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়াল। যেমন আমরা থার্মোফ্লাক্স, যার মধ্যে চা বা কফি রেখে গরম রাখি, তার পাশে মাঝখানে তো চা থেকে থাকে বা কফি থাকে, তার চারপাশে এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে, সিরামিক টাইপের এক ধরনের ম্যাটেরিয়াল দেয়া থাকে, যে ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি খুবই কম, অর্থাৎ গরম চা থেকে হিট বের হতে দেয় না। থার্মাল কন্ডাক্টিভিটি কম মানে খুব স্লো রেটে হিটকে সে ট্রান্সফার করে। যদি ওই থার্মোফ্লাক্স আমরা সিলভার দিয়ে তৈরি করতাম তাহলে একদমই গরম থাকতো না, সেখানে চা বা কফি রাখার সাথে সাথে হিট সিলভার যেহেতু পাশের ওয়াল ট্রান্সফার হয়ে যেত। এজন্য যখন থার্মোফ্লাক্স ডিজাইন করতে হয় তখন এমন ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হয় যার থার্মাল কন্ডাক্টিভিটি কম এবং সাথে সাথে যা হাই টেম্পারেচারে সাস্টেইন করতে পারে। এদিকে দেখা যাচ্ছে ওয়াটারের থার্মাল কন্ডাক্টিভিটি 0.55 থেকে 0.7 মতো হয়ে থাকে। অ্যাসবেস্টস শিট, অ্যাশ, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টের থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে। কর্কের দেয়া আছে এখানে, আমরা ফ্রিজে এ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি যার থার্মাল কন্ডাক্টিভিটি 0.05 বা কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিট কন্ডাকশন আমরা বের করতে পারি একটি ফর্মুলার মাধ্যমে। সে ফর্মুলা হচ্ছে হিট কন্ডাকশন রেট ইকুয়াল থার্মাল কন্ডাক্টিভিটি ইন্টু এরিয়া টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই থিকনেস। এখানে থিকনেস ডেল্টা এক্স অথবা এল ব্যবহার করা হয়ে থাকে। এই পর্যায়ে আমরা একটি প্রবলেম করব। এই প্রবলেমে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া থ্রো এ কপার প্লেট 45 মিলিমিটার থিক। হিট ট্রান্সফার রেট বের করতে হবে পার ইউনিট এরিয়াতে। পার ইউনিট এরিয়াতে হিট ট্রান্সফার রেট কত, তাহলে হিট ট্রান্সফার রেট কিউ ডিভাইডেড বাই এরিয়া আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এবং এই কপার প্লেটের থিকনেস হচ্ছে 45 মিলিমিটার, তাহলে এল থিকনেস হচ্ছে 45 মিলিমিটার অর্থাৎ 0.045 মিটার, হুজ ওয়ান ফেস ইজ মেইনটেইনড অ্যাট 350 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই কপার প্লেটের এক পাশ মেইনটেইন হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আদার ফেস মেইনটেইন হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই কপার প্লেটের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 370 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন, যেটাই হোক। তো এক্ষেত্রে থিকনেস 0.045 মিটার এবং এক পাশের টেম্পারেচার T1 350, অন্য পাশের টেম্পারেচার 50 এবং কে এর ভ্যালু থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 370 ওয়াট পার মিটার সেন্টিগ্রেড। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা থার্মাল কন্ডাক্টিভিটির যে ফর্মুলাটা জানি কিউ ইকুয়াল কে এ T1 মাইনাস T2 অর্থাৎ ডেল্টা টি ডিভাইডেড বাই এল, সেটা আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের বের করতে হবে হিট ট্রান্সফার রেট পার ইউনিট এরিয়া। তাহলে হিট ট্রান্সফার রেট আমরা এই এরিয়াকে বাম পাশে নিয়ে আসলাম এবং তার পাশে থাকলো কে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই এল। আমাদের সবগুলো ভ্যালু জানা আছে, এটা 370, এটা 350 মাইনাস 50 এবং এল এর ভ্যালু জানা আছে 0.045 মিটার। এভাবে বের করলে আমরা রেজাল্ট পেয়ে যাব এবং আমাদের রেজাল্টের ইউনিট হবে, যেহেতু কিউ বাই এ, কিউ এর ইউনিট হচ্ছে ওয়াটে এবং এ এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ারে, তাহলে আমাদের রেজাল্ট হবে ওয়াট পার মিটার স্কোয়ার। অ্যানাদার একটি প্রবলেম এখানে দেয়া আছে। এই প্রবলেমে বলা হচ্ছে দ্য ফলোয়িং ডেটা রিলেট টু অ্যান ওভেন। একটি ওভেনের এই সমস্ত ডেটা দেয়া আছে। বলা হচ্ছে থিকনেস অফ সাইড ওয়াল অফ দ্য ওভেন। ওভেনের সাইড ওয়ালের থিকনেস হচ্ছে 82.5 মিলিমিটার। আমরা একটু ফিগারে দেখলে দেখতে পাবো। ফর এক্সাম্পল এটি একটি ওভেন, ইলেকট্রিক ওভেন হতে পারে। এখানে ফুডস রেখে হিট করা হয়, ফাস্ট ফুড স্পেশালি রেখে গরম করা হয়। তাহলে এর থিকনেস হচ্ছে এই সাইড ওয়াল। অবশ্যই এখানে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সেটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল হতে হবে, যেন হিট ট্রান্সফার না হতে দেয়, খুব কম রেটে হতে দেয়, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি হতে হবে কম। তাহলে এই থিকনেস বলা হচ্ছে, ওয়ালের থিকনেস বলা হচ্ছে 82.5 মিলিমিটার অর্থাৎ 0.0825 মিটার এবং থার্মাল
থার্মাল কন্ডাক্টিভিটি, এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি বলা হচ্ছে কে এর ভ্যালু 0.044 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই ভেতরের টেম্পারেচার অন ইনসাইড অফ দ্য ওয়ালের ভেতরের টেম্পারেচার, এখানকার টেম্পারেচার বলা রয়েছে 175 ডিগ্রি সেন্টিগ্রেড, 175 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বলা হচ্ছে এনার্জি ডিসিপেটেড বাই দ্য ইলেকট্রিক্যাল কয়েলের মাধ্যমে যে এনার্জি এর মধ্যে আসতেছে, অর্থাৎ যে পরিমাণ হিট এর মধ্যে আসছে সেটা হচ্ছে 40.5 ওয়াট। তাহলে কিউ হিটের পরিমাণ 40.5 ওয়াট। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ওয়াল সারফেস পারপেন্ডিকুলার টু দ্য হিট ফ্লো। আমাদেরকে এই ওয়াল সারফেসের এরিয়া বের করতে বলা হচ্ছে সো দ্যাট দ্য টেম্পারেচার অন দ্য আদার সাইড অফ দ্য ওয়াল ডাজ নট এক্সিড 75। অর্থাৎ আমাদের এই ওয়ালের এরিয়া বের করতে বলা হচ্ছে যত এরিয়া মেনটেন করলে, অর্থাৎ যে পরিমাণ সাইজ হলে এই ইনসাইডের টেম্পারেচার 175 এবং বাইরের টেম্পারেচার 75 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে না চলে যায়। তাহলে আমরা সবগুলো T1 পেয়ে গেলাম, T2 এবং বাইরের টেম্পারেচার T2 হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ফর্মুলায় যদি বসিয়ে দিই, কিউ এর ভ্যালু হচ্ছে 40.5 ওয়াট এবং কে হচ্ছে 0.044, T1 হচ্ছে 175, T2 হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এল বা ডেল্টা এক্স যেটাই বলি তা হচ্ছে 0.0825 মিটার। এবং এখান থেকে আমরা সবগুলো ভ্যালুই জানি, শুধুমাত্র এ জানি না। তাহলে এখান থেকে এ আমরা পেয়ে যাব এবং সেটাই হবে ইনার এরিয়া। তার মানে এই মাইক্রোওয়েভ ওভেনের এরিয়া যদি 75 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের টেম্পারেচার মেনটেন করতে চাই, তাহলে এর এরিয়া হবে, অর্থাৎ ওই পরিমাণ সাইজ তৈরি করলে 75 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা যাবে। হিট ট্রান্সফার লেকচারের প্রথম সেশন এ পর্যন্তই। দ্বিতীয় সেশনে আমরা থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।